এবং সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আসিফ নজরুল কিভাবে ছাত্রদেরকে ব্ল্যাকমেল করতে চেয়েছেন, আসিফ নজরুল কিভাবে বঙ্গভবনে ছাত্রদের নিয়ে যেতে চাইছিলেন গোপন বৈঠকের জন্য, যেটা নাহিদ আসিফরা সরাসরি না বলে দিয়েছে। এবং সেই রিফাত রশিদ তার পোস্টে বলে দিয়েছেন কিভাবে আমাদের হাসনাত আবদুল্লাহকে ব্ল্যাকমেইল করে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী এই খবর টেলিভিশনে দেখে নাহিদ তাকে, আমি আসিফ নজরুলের একটা বিষয় দেখলাম যে তিনি বলতে গেলে বন্ধুহীন, মানে এই সময়টিতে তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, তিনি একা। এবং কোনো উল্লেখযোগ্য ব্যক্তি তার পক্ষে একটা ও শব্দ করছে না, টু শব্দ করছে না, তাকে সেভ করার জন্য তার পক্ষে একটা স্ট্যাটাস দিচ্ছে না কোন উল্লেখযোগ্য ব্যক্তি। অনেকেই নিচে নিচে বলছে, যারা হয়তো ইলিয়াসকে পছন্দ করে না, পিনাকিকে পছন্দ করে না, তারা হয়তো বলছে। মোটামুটিভাবে ধরায় খেয়ে গেলেন আসিফ নজরুল। আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াসে যে প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনটা দেখার পর অনেকের সন্দেহ শুরু হয়েছে। পাশাপাশি সেই সন্দেহ আরও যেন বেড়ে গিয়েছে মুন্নি শাহকে গ্রেফতারের পর আবার ছেড়ে দেওয়ার কারণে। বিদেশক আবার আসিফ নজরুলকে নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন ভারতের একজন সাংবাদিক। তিনি যে একজন ভারতেরই রয়ের এজেন্ট, সেটাও তার বক্তব্যে উঠে এসেছে। এ বিষয়ে নিয়ে আলোচনা করেছেন আলোচক, তার আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি আমার এক ভারতীয় সাংবাদিক বন্ধুর সাথে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপে কথা বললাম। বাংলাদেশের প্রসঙ্গে তিনি জানতে চাইলেন, বললাম কি ঘটছে সব কিছু আমার থেকে জানতে চাইলেন। আমার এই বন্ধুটির সাথে আমার পরিচয় লন্ডনে। তিনিও সাংবাদিকতা করতেন, আমিও সাংবাদিকতা করতাম। বাংলাদেশের নাগরিক আমি, তিনি ভারতীয় নাগরিক। তো তিনি আমাকে অনেকগুলো বিষয়ে জানতে চাইলেন। আসলে বাংলাদেশে হচ্ছে কি, ভারতীয় গণমাধ্যম যে প্রচারগুলো করছে এগুলো দেখে ভারতের মধ্যে যারা বসবাস করছেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলিম, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে প্রতিবেশী দেশ বাংলাদেশে হচ্ছেটা কি। কিন্তু যখন আমি তাকে আমার দৃষ্টিকোণ থেকে সকল কিছু ব্যাখ্যা করলাম, তিনি আকাশ থেকে পড়লেন। তিনি আমাকে বললেন যে আমাদের ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যাচার করছে। তো ভারতের এই মিথ্যাচারী গণমাধ্যমগুলোকে ভারতের নাগরিকরা বলে গদি মিডিয়া, অর্থাৎ মোদি মিডিয়াটাকে ওরা গদি মিডিয়া বলে। তো বলছে যে গদি মিডিয়া ভারতের প্রত্যেকটা মিডিয়াকে, মানে টেলিভিশন, পত্রিকা, যেটাই বলি না কেন, গণমাধ্যমকে এমনভাবে নষ্ট করেছে যে ভারতের খবরগুলো অন্যান্য দেশের মানুষ এখন বিশ্বাস করতে চায় না। কারণ পৃথিবী দেখছে একটা, আর ভারতের গণমাধ্যম বলছে আরেকটা। এটা আমার দাবি না, আমার সেই ভারতের বন্ধুর দাবি। আমার সেই বন্ধুর ব্যাখ্যাটা কীরকম জানেন? তিনি বলছেন যে আমাদের বুঝে আসছে না নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের বিষয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন। শেখ হাসিনা বিগত 15 বছর যদি ভালো কাজ করেন, দেশের মানুষ তাকে খেদিয়ে দেবে না এভাবে। আমার প্রশ্ন না, এটা আমার সেই ভারতীয় সাংবাদিক বন্ধুর প্রশ্ন। তিনি বলছেন যদি শেখ হাসিনা বিগত 15 বছরে তার দেশের মানুষের কল্যাণে কিছু করেন, তাহলে তো তাকে এভাবে পালিয়ে যেতে হবে না। কেন তিনি পালিয়ে গেলেন? প্রথম প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্ন, যদি নরেন্দ্র মোদী বাংলাদেশের ভালো চাইতেন, তিনি শেখ হাসিনাকে, অর্থাৎ পতিত স্বৈরাচারকে আশ্রয় দিতেন না। আশ্রয় দিলেও তিনি বাংলাদেশ সরকারের অনুমতি চাইতেন এবং বাংলাদেশ সরকারকে একটা সঠিক ব্যাখ্যা দিতেন, এবং সরকার যখন শেখ হাসিনাকে আইনি ব্যবস্থায় ফেরত চাইবে তখন তাকে ফেরত দেবেন। 3 নম্বর প্রশ্ন, তিনি বলছেন ভারতের গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে মিথ্যাচার করছে, এখন ভারতবাসী বা বিশ্ববাসী হয়তো যারা এই গণমাধ্যম দেখছে তারা হয়তো একটা চিন্তা করছে, কিন্তু বাংলাদেশে যে 18 থেকে 20 কোটি মানুষ আছে, তারা তো এই গণমাধ্যম দেখে ভারতকে প্রকাশ্যে মিথ্যাবাদী মনে করছে। এই জবাবটা ভারতের মিডিয়া বা ভারতের সরকার বাংলাদেশের জনগণকে কি করে দেবে? অর্থাৎ তার বক্তব্যটা হলো এরকম যে বাংলাদেশকে যদি নরেন্দ্র মোদী এক শেখ হাসিনার জন্য এভাবে খেপিয়ে তোলে মিথ্যা বলে, তাহলে নরেন্দ্র মোদী ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ঠাঁই পাবে না। তিনি যদি শেখ হাসিনাকে দিয়ে ঠাঁই পেতে চান, এটি হবে তার ভুল। কারণ জনগণের হৃদয় জয় করে কোথাও বসা আর কোনো শক্তির খুঁটি ধরে বসা এক জিনিস নয়।
আর বক্তব্য হলো শেখ হাসিনাকে দেশের মানুষ খেদিয়ে দিয়েছে, বিতাড়িত করেছে। এখন তার পেছনে মোদি যে ইনভেস্ট করছেন, সময় নষ্ট করছেন, এটা পুরোটাই তার অপচয়। কে বলছেন? ভারতের গণমাধ্যমের সাংবাদিক। একদিকে আমরা দেখছি ওই যে কার্টুন কি তেলাপোকার ওষুধ না ইঁদুরের ওষুধ নাকি ছারপোকার ওষুধ বিক্রি করে হকার সাংবাদিক, সাংবাদিক না হকার। আর অন্যদিকে দেখেন এই একজন সাংবাদিক। তো এই ছেলেটি একটা সময় আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছে যখন লন্ডনে ছিল, এখন তিনি বাংলাদেশ ভারতে রয়েছে। তো দেখেন, আজকে আরেকটা বিষয় আপনাদের তুলে ধরি, আমি সাংবাদিকের কথা আরো বলবো। ইলিয়াস হোসেন একটা ভিডিও করলো, সেখানে বাংলাদেশের সকল বিষয়গুলো তুললো, কি হলো 5 তারিখে, 4 তারিখ, 3 তারিখ, অভ্যুত্থানের নেপথ্যে কারা কাজ করেছে, অভ্যুত্থানকে ব্যর্থ করতে কারা কাজ করছে, সেনাবাহিনীর মধ্যে কারা সঠিক পথে ছিল, কারা ফ্যাসিস্টের পক্ষে ছিল, এই বিষয়গুলো তুলেছে। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, যিনি এখন আইন উপদেষ্টা, তার কথা তুলে ধরেছেন। পরক্ষণে আসিফ নজরুল এটার ব্যাখ্যাও তুলে দিয়েছে দেশের মানুষের কাছে। এর পরপরই আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, আপনারা সবাই তাকে চেনেন, রিফাত রশিদ। তার একটা ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়া এখন ব্যাপক ভাইরাল। এই রিফাতকে জানেন? যখন নাহিদ, সার্জিস, হাসনাতরা অর্থাৎ 6 সমন্বয়ক ডিবি হেফাজতে চলে গেছে, কোনো আন্দোলন ঘোষণা দেওয়ার কেউ ছিল না, তখন 2 থেকে 3টা ছেলে পুরো আন্দোলন টেনে নিয়ে গেছে। রিফাত, হান্নান মাসুদ এবং আরেকটা ছেলে ছিল, 3 জন। তো এই রিফাত সেই রিফাত যে জানে প্রতি মুহূর্তে একটা বুলেট তাকে খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ সরকারের এজেন্সি নিরাপত্তা বাহিনী যদি হান্নান মাসুদ রিফাতদের পেত, গুম করে ফেলতো অথবা মেরে ফেলতো। যারা মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত করতে কাজ করেছেন, আজকে সেই স্টেটমেন্ট দিলেন তার ফেসবুক পোস্টে। এবং সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আসিফ নজরুল কিভাবে ছাত্রদেরকে ব্ল্যাকমেল করতে চেয়েছেন, আসিফ নজরুল কিভাবে বঙ্গভবনে ছাত্রদের নিয়ে যেতে চাইছিলেন গোপন বৈঠকের জন্য, যেটা নাহিদ, আসিফরা সরাসরি না বলে দিয়েছে। এবং সেই রিফাত রশিদ তার পোস্টে বলে দিয়েছেন কিভাবে আমাদের হাসনাত আবদুল্লাহকে ব্ল্যাকমেল করে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী এই খবর টেলিভিশনে দেখে নাহিদ তাকে ফেরত নিয়ে আসে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ছিল তারা শাহবাগ থেকে ঘোষণা দেবে নতুন সরকার কেমন হবে, কোনো ফ্যাসিস্টের দোসরদের সাথে বৈঠক করে কোনো সিদ্ধান্ত নেবে না। তো ইলিয়াসের সেই ভিডিওর সাথে রিফাত রশিদের সেই পোস্টের কোনো অমিল পেয়েছেন? দর্শক, আমরা কিন্তু জানি আসিফ নজরুল সেই রাতে কোথায় ছিলেন। যদি আসিফ নজরুল প্রকাশ্যে বলতে বলেন, তাকে বলে দেব তিনি কোন এমবেসিতে আশ্রয় নিয়েছেন, তখন কে তাকে ফোন দিয়েছে, সব জানি। কিন্তু আমরা বলি না, অনেক সময় রাষ্ট্রের গোপনীয়তা আমরা রক্ষা করতে চাই রাষ্ট্রের সুরক্ষার জন্য, অথবা রাষ্ট্রের মধ্যে যেন কোনো বড় বিভাজন তৈরি না হয়। কিন্তু যখন একটা মানুষ মনে করে যে তিনি এই রাষ্ট্রের সব কিছুর ঊর্ধ্বে, অথবা তিনি এই রাষ্ট্রকে তার মতো করে চালাবেন, এই যে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে এগুলো বৃথা যাবে, তখন আমরা কিন্তু মুখ ফুটে কথা বলি। ইলিয়াস 100 দিনের অধিক সময় অপেক্ষা করেছে এই ভিডিওটা করতে, কিন্তু আমরা বারবারই আসিফ নজরুলকে সময় দিয়েছি। কিন্তু তিনি যেভাবে রাষ্ট্রকে কন্ট্রোল করছেন, ছাত্রদের কন্ট্রোল করতে চাইছেন, এটা আমাদেরকে হতাশ করেছে। কারণ এই ব্যক্তিকেও আমরা মাথায় তুলে বসিয়েছিলাম, আসিফ নজরুলের মতো লোককে আমরাই মাথায় তুলেছিলাম। এখন মাথা থেকে তাকে নামিয়ে ফেলার সময় হয়েছে। এবং আরেকটি বিষয় বলি, বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট সমালোচিত হচ্ছেন এই মুহূর্তে। তারেক রহমান তার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন। যদি ফখরুল ইসলামের সিদ্ধান্তগুলো তারেক রহমানের হয়ে থাকে, আমরা মনে করি সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে না। আর যদি এই সিদ্ধান্তগুলো ফখরুল ইসলামের নিজস্ব হয়ে থাকে, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়। কারণ 5 তারিখের পর বিএনপি ক্রমান্বয়ে মানুষের কাছে অজনপ্রিয় হয়ে উঠছে। আমরা সাংবাদিক, মানুষের পালস বুঝি, মানুষের সাথে কথা বলি, প্রতি মুহূর্তে মানুষের
অবস্থানগুলো জানি, মানুষের মতামতগুলো শুনি, মানুষের পারসেপশন, মানুষের চিন্তাধারাগুলো আমাদের সাথে সম্পৃক্ত। তারা যারা বসে আছেন এসি রুমের দামি গাড়িতে, তারা কিন্তু জনগণের ভাষা বোঝে না, তারা বরং জনগণকে তাদের ভাষা চাপিয়ে দেন। আর আমরা জনগণের ভাষাগুলো তুলে আনি আপনাদের কাছে। বলছি, মির্জা ফখরুল ভারতের পক্ষে তার অবস্থান, প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে তার অবস্থান, এবং হিন্দুয়ানি যে কি বলবো, হিন্দুস্তানের বা দিল্লির পক্ষে তার যে সমর্থন, এটা বাংলাদেশের ইসলাম প্রিয় বা জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের হৃদয়ে আঘাত করছে। এই সময়টি দ্রুত মানুষকে বিএনপির প্রতি আরও কি বলবো ক্ষোভের সৃষ্টি করাচ্ছে। এক আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর মানুষের আশা ভরসার জায়গা ছিল বিএনপি, কিন্তু মানুষ এখন একটা কথা বলছে যে বিএনপি আর আওয়ামী লীগ একই জিনিস। এটা মানুষের দোষ না, এটা বিএনপির নেতাদের ভুলের জন্য আজ মানুষ এই কথা বলতে বাধ্য হচ্ছে। আমি বিশ্বাস করি না যে বিএনপি আওয়ামী লীগ এক জিনিস। বিএনপি এই দেশে স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি এই দেশে মানুষের কি বলবো তৃণমূল মানুষের দল। বিএনপি শোষিত মানুষের দল। বিএনপি ত্যাগী মানুষের দল, বঞ্চিত মানুষের দল। কিন্তু বিএনপি যদি মির্জা ফখরুল ইসলামের দল হয়, তবে আমরা বলবো এই বিএনপি আমাদের বিএনপি নয়। প্রিয় দর্শক, তো ফিরে আসছি সেই সাংবাদিক বন্ধুর কথায়। আমার সেই সাংবাদিক বন্ধু আমার থেকে যখন বাংলাদেশের সিচুয়েশনগুলো বুঝলেন, অবাক হয়ে গেলেন। বললেন, আমরা তোমাদের কাছে লজ্জিত। আমরা ভারতের 130 কোটি মানুষ তোমাদের কাছে লজ্জিত যে আমাদের সরকার, আমাদের গণমাধ্যম তোমাদেরকে নিয়ে এইভাবে মিথ্যাচার করছে। ভারতে এমন মানুষও আছে। দর্শক, আমি আমার চ্যানেলে ভারতের সাংবাদিকের বক্তব্য আপনাদের শোনাবো। এটা আরেক সাংবাদিকের বক্তব্য। দেখবেন কি চমৎকার করে তিনি হাসিনা এবং মোদির অবস্থানগুলোকে ব্যাখ্যা করেছেন। আমি রিপাবলিক বাংলার একটি লাইভ শো দেখলাম। সেই লাইভ শোতে দেখা যাচ্ছে রিপাবলিক বাংলার একজন সাংবাদিক বাংলাদেশে যেসব নাগরিকরা ভারতে গেছেন সেই বাসে উঠে বসছেন এবং বাংলাদেশ থেকে যারা গেছেন তাদের বক্তব্য নিচ্ছেন। তো বক্তব্য নেওয়ার সময় তিনি প্রশ্ন করছেন, বাংলাদেশে এই হচ্ছে, সেই হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, মানুষ মরছে, এই সম্পর্কে কিছু বলেন। তো বাংলাদেশের যারা ভারতে গেছেন, হয়তো বা ঘুরতে বা চিকিৎসা, তারা বলছেন যে বাংলাদেশে এগুলো কিচ্ছু হচ্ছে না, এগুলো সব মিডিয়ার মিথ্যাচার। যেই কটা লোককে প্রশ্ন করেছেন, অনেকে রিপাবলিক বাংলার মাইক্রোফোন থেকে কথা বলতে চান না, বলছেন যে আমরা কথা বলবো না, আপনাদের সাথে আমরা কথা বলবো না। হয়তো বা অনেকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখেছেনও। এবং রিপাবলিক বাংলা চেষ্টা করছিল বাংলাদেশের নাগরিকের মুখ থেকে এই কথাটি বলানোর জন্য যে বাংলাদেশের মানুষ ভালো নেই, সেখানে সংঘর্ষ, হত্যা এগুলো চলছে। কিন্তু প্রতিটা মানুষ, সেই বাসের প্রতিটা মানুষ বলে দিয়েছে ভারতের মিডিয়া যা প্রচার করছে এগুলো একটাও না। একজনকে বলছে যে আপনাদের গণমাধ্যম বলতে মানুষ ভালো নেই, আপনি কি গণমাধ্যম দেখেন না? তখন সেই ব্যক্তি বলছে যে না, আমি গণমাধ্যম দেখি না। তখন বললো, আপনি কেন গণমাধ্যম দেখেন না? তখন বললো, আমি কেন গণমাধ্যম দেখব, আমি তো বাংলাদেশি বাস করি, আপনি যেখানকার খবরের কথা বলছেন আমার অবস্থান সেখানে, আমাকে গণমাধ্যমের চোখে কেন বাংলাদেশকে দেখতে হবে? আমি নিজ চোখে দেখতে পাচ্ছি না বাংলাদেশ কেমন আছে? তখন রিপাবলিক বাংলার সেই সাংবাদিক আর কোনো প্রশ্ন খুঁজে পায় না, কি বলবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটা মানুষ এই বাসে বসে রিপাবলিক বাংলার সেই সাংবাদিককে এমন ধোলাই দিয়েছে, মিথ্যাবাদী সাংবাদিককে, যে তিনি আর কোনো প্রশ্ন করবেন কি, উত্তরে দিতে পারেনি। অর্থাৎ ভারত বারবারই প্রমাণ করছে তারা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, এই মিথ্যে ষড়যন্ত্রের জন্য তারা বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। অবশ্যই ভারতের মতো একটা বড় গণতান্ত্রিক দেশের এই আচরণ করা ঠিক না। আরেকটা জিনিস বলি, আপনারা আমাদের ছোট ভেবে যদি অন্য কোনো চিন্তা করে থাকেন, আপনাদেরকে বলি, অন্য চিন্তা বুঝতে পারছেন তো? আপনার ট্রুপ পাঠাবেন, সেনা পাঠাবেন, কোনো অ্যাটাকে যাবেন, কোনো দখলে যাবেন, এটা চিন্তা করলে একটা বিষয় স্মরণ করিয়ে দেয়। 20 বছর আফগানিস্তানে মার্কিনীরা ছিল, আপনারা মার্কিনীদের পায়েরও যোগ্য না। সে মার্কিনীদেরকে পরাজিত করেছে আফগানরা, যাদের পায়ে স্যান্ডেলও ছিল না। আধুনিক অস্ত্র তো দূরের কথা, 20 বছর পর নাকে খড় দিয়ে মার্কিনীরা আফগান ছেড়েছে। ভিয়েতনামে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার পতন হয়েছে। তো মনে রাখবেন, ইউক্রেনে রাশিয়া কিন্তু ভালোভাবে মার খেয়েছে। আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের মানুষ পরাজিত হতে শেখেনি। আপনি যতই বড় হন না কেন, যদি একবার আপনারা আমাদের উপর দখলদারিত্ব দেখাতে আসেন,
আমরা যে জবাবটা দেব সেই জবাবটা আপনারা কল্পনাও করতে পারেন না। দর্শক, আজ সোমবার বাংলাদেশ সময় রাত 10টায় আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন থাকবে আমাদের সাথে সরাসরি লাইভে। আশা করব আমাদের সেই লাইভটি দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের আলোকে সেই লাইভটি তৈরি করব এবং লাইভ চলাকালীন আপনারা কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো করবেন তার অধিকাংশই আমরা সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রত্যেকে ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে জনাব আসিফ নজরুলকে নিয়ে, এবং জনাব আসিফ নজরুলকে নিয়ে যারা বিতর্ক করছেন, এই বিতর্ক গোষ্ঠীর যিনি নেতা আমিরুল যাকে বলা হয় রেভুলেশন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, অনেক ভিডিও করেছে এবং আপনারা সবাই তাকে চেনেন, এবং তার বিশাল একটা সমর্থক শ্রেণী গড়ে উঠেছে, এবং সেই সমর্থক শ্রেণীকে দিয়ে তিনি অনেক ঘটনা ঘটাতে পারেন। তিনি প্রথম আলো, ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটিয়েছেন এটি দেখে বোঝা যায়, এবং তার অনেক সিদ্ধান্তে, অনেক বক্তব্যে বাংলাদেশে অনেক কিছু হয়। তো সেই পিনাকি ভট্টাচার্য, যাকে কিনা এই আন্দোলন যে হলো, আগস্ট জুলাই বিপ্লব হলো, সেই আগস্ট জুলাই বিপ্লবের যে মিডিয়া মাস্টার মাইন্ড, এটিকে যাকে বলা হয় দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনটিকে প্রমোট করেছেন, ধুমায়িত করেছেন, তাদের মধ্যে একেবারে এক নম্বর হলো পিনাকি। তো পিনাকিকে যারা অপছন্দ করে তারাও পিনাকির ভিডিও দেখে, আওয়ামী লীগের লোকজনও পিনাকির ভিডিও দেখে। এর কারণ হলো ওর সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা থাকে, তথ্য উপস্থাপনা, তারপরে তার সঙ্গে সঙ্গে তার বলার ভঙ্গি, অ্যাটিটিউড, তার লেখাপড়া, ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে তিনি এরকম একটা বুটমুড়ি পেঁয়াজুর মতো করে তৈরি করেন। রোজার মাসে যেভাবে মানুষ, রোজাটাকে এখানে আনা ঠিক হবে না, মানুষ যখন খুব ক্লান্ত থাকে, ক্ষুধার্ত থাকে এবং তার যখন রুচির দুর্ভিক্ষ দেখা দেয়, ঠিক সেই সময়টাতে চটকদার ঝালমুড়ি জাতীয় কিছু যখন খায়, তার মধ্যে বাঙালির যে বুট মুড়ি পেঁয়াজু খুব সুন্দর করে মেখে একটু চিনি দিয়ে যদি কাউকে দেয়া হয়, তাহলে সে একেবারে যত অরুচি হোক না কেন সে সেটা খাবে। তো এখন বাঙালি যখন শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাপড় চোপড় নষ্ট করছিল, বাঙালি যখন তার খাবারে রুচি হারিয়ে ফেলেছিল, স্ত্রী সঙ্গমে যাদের তখন যাকে বলা হয় কোনো রকম উত্তেজনা ছিল না, প্রেম ভালোবাসা এমন একটা ফিকে হয়ে গিয়েছিল যে বনলতা সেনের কবিতা কারো মনে ছিল না, ঐশ্বরিয়া নামক রায় নামক যে একটা সুন্দরী আছেন, বা প্রিয়াঙ্কা চোপড়া নামক যে একজন বলিউড অভিনেত্রী আছেন, যার প্রেমে আমাদের সাবেক রাষ্ট্রপতি রীতিমতো দিওয়ানা হয়ে গিয়েছিলেন। তো বাঙালি ঠিক 2023 সনের পুরোটা সময় তারা প্রিয়াঙ্কার নাম ভুলে গিয়েছিল, ঐশ্বরিয়া রায়ের নাম ভুলে গিয়েছিল, এবং সেই সময়টিতে বনলতা সেন রূপে তাদের কাছে যারা এসেছিল তাদের মধ্যে নিঃসন্দেহে এটিএনের যে মাহফুজ সাহেব, তিনি যে গান গাইতেন, কখন তিনি গান গাইবেন এটি নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমরা তাকে গালি দেই, ট্রল করি, যা কিছু করি না কেন, তিনি যে গান গাইতেন ওটা আমাদের একটা বিনোদনের বিষয় ছিল। এরপরে ছিল কখন সেই সেফায়েতুল্লাহ সেফু একটা নতুন ভিডিও দিবেন এবং কাকে কত অশ্লীল ভাষায় গালাগাল করবেন, এবং সেই গালাগালিটা আমাদের কাছে মানে কি বলবো, দিলীপ কুমারের সবচেয়ে বিখ্যাত যে সিনেমাগুলো, গঙ্গা যমুনা, আন, তারপরে শেষে যদি হলিউডের সিনেমা ধরেন, সেই সফিয়া লরেনের বিখ্যাত টু ওম্যান, সানফ্লাওয়ার, বা আড্রে হেপবার্নের রোমান হলিডে, বা ফিচার ফিল্ম বলতে সর্বকালের সেরা ফিচার ফিল্ম দ্য বাইসাইকেল থিপ, কিংবা ধরুন দ্য সাউন্ড অফ মিউজিক, এইগুলোর চাইতেও আমাদের কাছে সেফায়েতুল্লাহ সেফুর গালি ছিল সবচেয়ে বড় বিনোদন, শান্তি, একেবারে দুদণ্ড
ক্লান্তি থেকে শান্তি পাওয়ার জন্য মানুষ সেফায়েতুল্লাহকে খুঁজত 2022 এবং 23 সনে। এই লাইনে সেফায়েতুল্লাহ হলেন এই সবার বাবা, মানে ফাদার অফ দ্য এন্টারটেনমেন্ট। মানে আপনি এখন তো 24 সনে হয়ে গেছে, 21, 22, 23, মানে গত সেই 2021 থেকে একেবারে 24 পর্যন্ত যারা এই বাংলাদেশে এন্টারটেন দিয়েছে রাজনীতির নামে, বিনোদনের নামে, সব জায়গাতে, তো সবার পিতা, এই জাতির পিতা শেফুদা। এটা পিনাকিও স্বীকার করেছেন যে তিনি শেফুদাকে ফলো করেন। তারপর আমরা সেই মাহবুব সাহেবের গানে আমরা বিনোদন পেতাম। আর বিনোদন পেতাম কোথায়? হিরো আলম। হিরো আলম যা কিছুই করতো আমরা খুবই বিরক্ত হতাম, তারপরে ট্রল করতাম, কিন্তু দিন শেষে আমরা তাকে নিয়ে আলোচনা করতাম এবং প্রথম আলো, ডেইলি স্টার পর্যন্ত হিরো আলমকে প্রমোট করতো, বিকজ তিনি ওই সময়টাতে ছিলেন জাতির কো-ফাউন্ডার, মানে এই যে বিনোদন জগতের যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার, সেফায়েতুল্লাহ, মাহফুজ সাহেব এবং এই হিরো আলম। তো এই গ্রুপের সঙ্গে সঙ্গে একেবারে ম্যাটিকুলাসলি যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস। তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকরি করতো 21 টেলিভিশনে। তো সে আমেরিকাতে থাকে, গাড়ি চালায়, মূলত ট্যাক্সি ড্রাইভার। তো সেখান থেকে সে এই ইউটিউব করতো। তো ইউটিউব করে তার ইউটিউবের একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে টার্গেট করতো টেলিভিশনের মিডিয়াতে। যেমন ধরুন ফারজানা রূপা, তারপরে 71 টেলিভিশনে যারা চাকরি করতো, এরপরে ডিবিএসে যেমন শারমিন, মানে যারা খুব কমনীয়, তারপরে আলোচিত, সমালোচিত। তো এদেরকে নিয়ে সে গীবত করত, কার সঙ্গে কার সম্পর্ক, কে কোন জায়গাতে খাট গরম করে, মানে এই অবৈধ প্রণয় নিয়ে যে কীর্তিকে বলা হয় সেক্সুয়াল পারভার্সন। এই সেক্সুয়াল পারভার্সন জিনিসগুলো তিনি সেই ইউটিউবের মাধ্যমে একেবারে ম্যাটিকুলাসলি তুলে আনতেন। এই এখন শারমিন গেল, এই এখন ফারজানা রূপা গেল, ওখানে গিয়ে সে কাপড় খুলে ফেললো, কাপড় খুলতে গিয়ে মোজাম্মেল বাবু আসলো, মোজাম্মেল বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আর একজন আসলো, মঞ্জু আসলো, ইকবাল সুবহান চৌধুরী আসলো। মানে এই জিনিসগুলো সে বলে বলে যেটি হলো মানুষের যে বিকৃত রুচি, সেই বিকৃত রুচি যেটা অনেকে লুকায়িত ছিল, এটাকে সে একেবারে উদ্গীরণ করে দিল এবং মানুষের মধ্যে অশ্লীলতা, তারপরে শেষে মন্দ জিনিস শোনার উদগ্র বাসনা, অন্যকে সন্দেহ করা এবং যে কোনো নারী, যে কোনো পুরুষ, অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার যে স্রষ্টা, ফাউন্ডিং ফাদার নয়, একেবারে ফাদার অব দ্য নেশন, সেটা হলো ইউটিউবার ইলিয়াস। ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে একটা যাকে বলা হয় নতুন সোসাইটি গড়ে উঠলো, বিবর্তন উঠলো, এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভলিউশনের মতো। এখন সেই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্যোক্তা ইলিয়াস এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত, এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি, এটা ডাউন হয়ে গেল না, এটা ঊর্ধ্বে উঠে গেল। এবং আগে যারা মানে বিনোদন দিতেন, মাহফুজ সাহেব, তারপরে হিরো আলম, তারপর শেষে আপনার সেফায়েতুল্লাহ, তারা অবদমিত হয়ে গেলেন। এরা মানে যাকে বলা হয় ব্যাকডেটেড হয়ে গেলেন, সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন। এবং তার ইলিয়াসের যৌবন টকবগিয়ে যখন ফুটতে থাকলো, ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা 2023 সনে দাঁড়া বাড়তে থাকলো। এবং ইলিয়াস যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভার্সন অ্যান্ড পারভার্টেড অ্যাটিটিউড, মাইন্ড, বডি অ্যান্ড থিঙ্কিং, এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন, আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন, ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব হলো। তো পিনাকি প্রথমে আমাদের মতো ফিচার করতো বা ফাহামের মতো সে যাকে বলে ভিডিও বানাতো, কিন্তু ওগুলো খেত না কেউ। তো দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে যখন ইলিয়াসকে অনুসরণ করা শুরু করলো, এবং উইথ হিজ এডুকেশন, ইলিয়াসের হয়তো লেখাপড়া আমি জানি না সে কোথায় পড়েছে বা তার
লেখাপড়ার মান কি বা সে কোন পরিবার থেকে আসছে আমি কিছুই জানি না, বাট পিনাকির একটা ইতিহাস আছে। তো তার সাথে এডুকেশন আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। তো যখন পিনাকি তার সেই কর্মকাণ্ডের মধ্যে ইলিয়াসকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে হিরো আলমকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে যাকে বলা হয় সেফায়েতুল্লাহ সেফুকে আনলো, এবং সে গানও গেয়েছে। গান গেয়েছে, তাহলে হিরো আলম এবং মাহফুজ সাহেবের মতো সে ওই কিছু কিছু ক্ষেত্রে তার গান আনলো, কবিতা আনলো। তো সব মিলিয়ে সে এরকম একটা কন্টেন্ট সে তৈরি করলো, যেখানে সবাই একেবারে ওয়ান ইন এ মিলিয়ন, মানে একের মধ্যে সে 10 লাখ সে জিনিস পেয়ে গেল। এখানে সে গোলাম মোল্লা রনির বক্তব্য কেউ খুঁজতে গেলে পিনাকির মধ্যে পাবে, আলবার্ট আইনস্টাইনের সূত্র পাবে, তারপরে শেষে সে ইবনে সিনার মতো ডাক্তারকে সে খুঁজে পাবে, ডাক্তারি বিদ্যা পাবে, এখানে সে যৌনবিদ্যা পাবে, এখানে সে অর্শ এবং ভগন্দর এটা কিভাবে অপারেশন করে এবং কিভাবে মলদ্বারের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে মলদ্বারে ঘা হলো কিনা এটা কিভাবে সে টেস্ট করবে, এই জিনিসগুলো মানুষ খুঁজে পেলে। এর কারণ হলো আমাদের যে দেশের মানুষের স্বভাব, সবাই মলদ্বারের মধ্যে কঞ্চি ঢুকাতে চায়, কেউ বাঁশ ঢুকাতে চায়, এবং বাঁশ শুধু যেন তেন নয়, কঞ্চওয়ালা বাঁশ, যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে আক্কেওয়ালা বাঁশ। তো এই আক্কেওয়ালা বাঁশ আপনি কারো পশ্চাৎ দেশে ঢুকাবেন, এতে আপনার তৃপ্তি মিটবে না। আপনার মনে হবে যে আঙ্গুলটা একটু ঢুকাতে পারতাম। তো এই যে পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকানোর যে প্রবৃত্তি, সেটাকে একেবারে বাস্তব জীবনে মডেল তৈরি করে দিলেন জনাব পিনাকি ভট্টাচার্য। ফলে বুম বুম, মার মার, কাট কাট, কিসের শাহরুখ, কিসের যাকে বলা হয় অক্ষয় কুমার, বা অন্য এই যুগেতে হলিউডের যারা সবচেয়ে নামকরা ব্লকবাস্টার, সেই জনি ডেপ বলেন বা অন্যান্য যারা বলেন, সব কিছু বাদ দিয়ে বাঙালির মন এবং মননে, শুধু এই বাংলা নয়, পশ্চিমবঙ্গায় পিনাকি ভট্টাচার্য হয়ে গেলেন ফাদার অব দ্য যাকে নেশন অফ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, বিনোদন জগতের একেবারে অবিসংবাদিত জাতির পিতা, এতে কোনো সন্দেহ নেই। এবং এখনো পর্যন্ত তিনি সেই বহাল তবিতে আছেন। তো সেই জায়গা থেকে তিনি ডক্টর ইউনূসকে সমালোচনা করছেন, তারপর প্রথম আলোকে টার্গেট করেছেন, এবং তিনি সঙ্গী হিসাবে আবার সাবেক বিনোদন জগতের সাবেক পিতা ইউটিউবার ইলিয়াসকে নিয়ে নিয়েছেন। কাজেই তার হাতটি এখন অত্যন্ত শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী। তো সেই শক্তিশালী হাত দিয়ে তিনি আসিফ নজরুলকে ধরেছেন, তিনিও ধরেছেন তার এই যে এখন তার শিষ্য বলতে পারেন ইলিয়াসকে, অথবা ইলিয়াসের যে একসময় ইলিয়াস যে যখন নাম্বার 1 ছিল, এই বিনোদন জগতের ফাদার ছিল, তখন সেক্ষেত্রে পিনাকি যেহেতু তাকে অনুসরণ করেছে, ইলিয়াসকেও আপনি বলতে পারেন ইউটিউবার ইলিয়াস ইজ দ্য মাস্টার মাইন্ড অফ পিনাকি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা এখন একত্রে কাজ করছেন, জয়েন্টলি কাজ করছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য, এই দেশকে ভারতের শোষণমুক্ত করার জন্য, এই জাতিকে নতুন স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য, এই জাতিকে মানে আত্মপরিচয় বলিয়ান হওয়ার জন্য একটা নতুন কিছু তারা করার চেষ্টা করছেন। এবং সেই করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই ডক্টর আসিফ নজরুল হি ইজ দ্য মেইন কালপ্রিট, তাদের সকল কর্মকাণ্ডের বাধা, প্রধান বাধা, এবং একে যে কোনোভাবে একে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, তাড়াতে হবে, এবং একে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই মুহূর্তে যদি তাদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে আসিফ নজরুল সাহেবকে রাজু ভাস্কর্যের সামনে টানিয়ে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত তাকে মানে কি করা হতো, কুটি 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 করে একেবারে ওই যে তার সর্ব অঙ্গে, প্রথমে ওই যে পিনাকি সাহেবের হাত, ইলিয়াস সাহেবের হাত, বা খাট কটকট করা যে সমস্ত জিনিসগুলো তারা করেন, ওইরকম একটা জিনিস তারা করে একে জনসম্মুখে একবার আসিফ নজরুল তাদের দ্বারা করতেন, আহ করতেন, চিৎকার করতেন, আবার হাসতেন গুদগুদি পেয়ে, এই জিনিসগুলো মানে জাস্ট তাদের স্টাইলে তারা করতেন। তারপরে তাকে বিচার করতেন, এবং তাদের ধারণা অনুযায়ী আসিফ নজরুল সাহেব এই সময়টিতে গত 100 দিনে
যে ক্ষতি করেছেন ডক্টর ইউনূসের, দেশের, জাতির এবং সব মিলিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের সব কিছু শেষ করার জন্য আসিফ নজরুল যা কিছু করছেন এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এইরকম ভিডিও ছেড়ে সুন্দরভাবে দিয়ে তারা তো এখন মহা যাকে বলে আনন্দে আছেন যে দেখো কত ধানে কত চাল, এবার বুঝো যে ক্ষমতার চেয়ার বড় নাকি ইউটিউবের স্ক্রিন বড়। তুমি ওখানে বসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আছো, সেটা বড় না আমি প্যারিসে বসে আমি যে কথাগুলো বলছি, বা আমি নিউ ইয়র্কে বসে আমার শিষ্যকে দ্বারা, ভাবর শিষ্যকে দ্বারা যে কথাগুলো বলাচ্ছি সেগুলো শক্তিশালী। এগুলো এখন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে এবং এরই প্রেক্ষিতে জনাব আসিফ নজরুল যথেষ্ট বিচলিত, কোনো সন্দেহ নাই। এবং আসিফ নজরুলের সঙ্গে অন্যান্য যাদেরকে জড়ানো হয়েছে তারাও বিচলিত। ডক্টর ইউনূস সাহেব বিচলিত কিনা জানি না, তবে সবাই সন্দেহ করছে যে এরা সবাই মোটামুটি জামাতের বন্ধু, শিবিরের বন্ধু, এবং জামাত শিবিরকে ক্ষমতায় রাখার জন্য, সেভ করার জন্য বা ইসলামাইজেশনের জন্য এরা মনে করছে জামাতই বাংলাদেশের একমাত্র দল যাদের হাতে দেশ জাতি নিরাপদ। এবং এই জামাতের যে কর্মে যত বাধা এই আসিফ নজরুল এবং আসিফ নজরুলের সাথে জামাতের প্রথম দিকে যে দহরম মহরম সম্পর্ক ছিল, এটি যে কোনো কারণে হয়তো বাংলাদেশে জামাতের কারণে হয়েছে বা আসিফ নজরুলের কারণে হয়েছে বা ভারতের কারণে হয়েছে বা প্রথম আলোর কারণে হয়েছে অথবা পিনাকি ইলিয়াসদের কারণে হয়েছে, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার, এটা হয়ে গেছে। এখন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি করবে ডক্টর আসিফ নজরুল? তাকে নিয়ে যে যেভাবে পাচ্ছে ট্রল করছে, তাকে সবাই ভয় দেখাচ্ছে এবং সেই ভয়ের কারণে দেখলাম যে সে মাটির সঙ্গে একদম মিশে গেছে এবং সে রিয়েলি ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে সে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে এবং তারপরে সে পিনাকিকে নিয়ে কথা বলছে, ইলিয়াসকে নিয়ে কথা বলছে পরোক্ষভাবে। সরাসরি নাম যে নেবে এই সাহসও তার নাই। পিনাকির যে নাম নেবে বা ইলিয়াসের যে নাম নেবে এই সাহস ডক্টর আসিফ নজরুল সাহেবের নেই। ফলে তিনি একবার বলছেন যে এক ভদ্রলোক আছেন তাকে জাতির পিতা না বানানো পর্যন্ত থাকবে না। তো আসিফ নজরুল যতই ভয় পাক না কেন, পিনাকি তো ভয় পান না। তিনি আবার বিরোধর্ফে বলছেন আমাকে ইন্ডিকেট করে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। তিনি আবার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি পেয়ে আসিফ নজরুল আবার ভয় পেয়েছেন। আবার ভয় পেয়ে বঙ্গভবনে কী করেছেন, গণভবনে কী করেছেন, 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে কী করেছেন সেই প্রমাণগুলো আবার তিনি উপস্থাপন করছেন। এবং এই প্রথম আমি আসিফ নজরুলের একটা বিষয় দেখলাম যে তিনি বলতে গেলে বন্ধুহীন। মানে এই সময়টিতে তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, তিনি একা, এবং কোনো উল্লেখযোগ্য ব্যক্তি তার পক্ষে একটা ও শব্দ করছে না, টু শব্দ করছে না, তাকে সেভ করার জন্য তার পক্ষে একটা স্ট্যাটাস দিচ্ছে না কোন উল্লেখযোগ্য ব্যক্তি। অনেকেই নিচে নিচে বলছে, যারা হয়তো ইলিয়াসকে পছন্দ করে না, পিনাকিকে পছন্দ করে না, তারা হয়তো বলছে, কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো জায়গা থেকে উনি তো সমাজের যে এলিট যে সোসাইটি মেনটেন করেন, ওনার পক্ষে তো মাহফুজা নামের বক্তব্য দেওয়া উচিত, ওনার পক্ষে প্রথম আলোর বক্তব্য দেওয়া উচিত। এমনকি ওনাকে ডিফেন্ড করার জন্য যদি প্রধান উপদেষ্টা বলে যে হোয়াট এভার মেবি, দ্যাট শুড নট বি, এই সমস্ত জিনিস হওয়া উচিত নয়। আমরা আসিফ নজরুল সাহেবের কাজকর্ম সম্পর্কে জানি ওয়াকিফাল, এই জিনিসগুলো হচ্ছে না। ফলে তিনি মূলত আসলে বন্ধুহীন হয়ে পড়েছেন, অথবা তার আদৌ কোনো কালে কোনো বন্ধু ছিল কিনা এটি এখন প্রমাণ করার সময় এসেছে। তো কাজেই নাটক চলছে, ড্রামা চলছে, বিনোদন চলছে, দেখি এটার কি পরিণত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে কেন আসিফ নজরুলকে সন্দেহ করা হচ্ছে। আসিফ নজরুলকে নিয়ে যেই সন্দেহর তীর ইলিয়াস দিয়ে দিয়েছেন সেগুলো এখন প্রমাণ মিলতেছে। সেই প্রমাণে আসিফ নজরুল এখন দিশেহারা। মনে হচ্ছে আসিফ নজরুল হয়তোবা তার পথ থেকে তিনি সরে দাঁড়াতে পারেন, কিন্তু তার পথ থেকে সরে দাঁড়ালে কি আসলে সংশোধন হবে? তিনি কি আসলে ভারতীয় এজেন্ডা নিয়ে কাজ করেন? এগুলো তো তিনি প্রমাণ করতে পারেন, তিনি তো কিছু করতে পারেন যে আমি এগুলো করছি না। আমরা যাদেরকে ভারতীয় এজেন্ডা মনে করি, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, তাদের সাথেই আসিফ নজরুলের বেশি কানেকশন, তাদের সাথে আসিফ নজরুলের বেশি সম্পর্ক। এখান থেকেই কিন্তু মানুষের সন্দেহটা এই বেশি বেড়ে গিয়েছে আসিফ নজরুলের প্রতি। মানুষ প্রথম আলো, তাদেরকে যারা প্রথম আলোর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে প্রথম আলোতে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে। কোথাও তো ব্যবস্থা নেওয়া হলো না।
এই জন্যই তো মানুষ মনে করে প্রথম আলো, ডেইলি স্টার তারাই উপদেষ্টা বানাচ্ছে। আমরা আসিফ নজরুলকে বকাবকি করছি, ডক্টর ইউনূসকে কিছু বলছি না। অনেকে বলে ডক্টর ইউনূস কেন কিছু বলা হচ্ছে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস কি আসিফ নজরুল যে কাজগুলো করে তিনি জানেন না? আর তিনি যদি নাই জানেন, কেনই তিনি প্রধান উপদেষ্টা? আর তাকে যদি জানানোই বা না হয়, তিনি কেন প্রধান উপদেষ্টা পদে আছেন? তিনি কেন প্রকাশ করছেন না ভিতরে কি হচ্ছে আসলেও? তো আমরা তো ধরে নিব যে প্রধান উপদেষ্টা এসব কিছু সব কিছু জানেন, তিনিও সব কিছু নিয়ন্ত্রণ করছেন। আসিফ নজরুল একা তো সব কিছু করতে পারছে না, ঠিক না? তো এই জন্য আমি মনে করি এই সম্পূর্ণ সরকারটাকে আমাদের সন্দেহের ভিতর ঠেলে দিচ্ছে এই সমস্ত কার্যকলাপের কারণে।